এবার সীমান্তে দুই বিস্ফোরক ঘোষণায় রীতিমতো দুই শত্রুকে কাঁপিয়ে দিল ভারত। প্রথম ঘোষণাটি এসেছে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে, যেখানে ভারতের নিজস্ব যে এয়ারফোর্সের ঘাঁটি আছে তা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী করার পরিকল্পনা ভারত সরকার এবার করলো। আসামের তেজপুরে এয়ারফোর্স স্টেশন, এটিকে আপগ্রেড করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এই তেজপুর এয়ারফোর্স স্টেশনকে কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি পয়েন্ট হিসাবে মান্যতা দেন এক্সপার্টরা। এবং এবার এই আপগ্রেডেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে কোনো রকম ফাঁকফোকর ভারত সরকার রাখতে চাইছে না। এবং তেজপুর এই পার্টিকুলার এয়ারফোর্স স্টেশনটির জিওগ্রাফিক্যাল অবস্থানটা যদি দেখেন তাহলে দেখবেন এই সেভেন সিস্টার্সে যতগুলো সেনাঘাঁটি কিংবা বায়ু সেনাঘাঁটি আছে সেগুলোর সঙ্গে কানেক্টিভিটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জায়গা হলো এই তেজপুর এয়ারফোর্স স্টেশন। এবং এটিকে এবার নতুন করে আপগ্রেড করা হচ্ছে, যা একটা জিনিস পরিষ্কার করে দেয় যে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে যে থ্রেট সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে এসছে তা কিন্তু শক্ত হাতে মোকাবিলা করতে চাইছে ভারতের সামরিক শক্তি। সরকার বলছে যে পার্টিকুলার ওই এয়ারফোর্স স্টেশনের জন্য অতিরিক্ত 382.82 অর্থাৎ 382.82 একর জমিকে স্যাংশন করা হয়েছে। সেখানে নতুন রানওয়ে তৈরি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এও তথ্য সামনে এসছে যে নতুনভাবে 100টির বেশি এয়ারক্রাফটকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার জন্য নতুন অডিটোরিয়াম তৈরি করা হচ্ছে। অর্থাৎ তেজপুর ঘাঁটি হতে চলেছে ভারতের সর্বোৎকৃষ্ট মানের এয়ারফোর্স স্টেশন, যেখান থেকে ভারতের বাকি সেভেন সিস্টার্সের যে বায়ুসেনা ঘাঁটি বা সেনা ঘাঁটিগুলো আছে সেখানে খুব সহজে কানেক্টিভিটি তৈরি করা যাবে এবং চাইলেই এয়ারফোর্স যে অফিসাররা আছেন তারা ক্রাফট নিয়ে সীমান্তবর্তী জায়গায় উড়ে যেতে পারবেন। এই পার্টিকুলার জায়গাটিতে লজিস্টিক এবং মেনটেনেন্স ফেসিলিটি নতুন করে তৈরি করা হচ্ছে, নিউ জেনারেশন সেন্সার এখানে অ্যাডাপ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন অস্ত্র সিস্টেম, ভারতের যত অস্ত্র সিস্টেম আছে মানে ব্রহ্মাস্ত্রের মতো যে মিসাইলগুলো আছে তারও ডিপ্লয়মেন্ট কিন্তু এই আসামের তেজপুর এয়ারফোর্স স্টেশনে ভারত সরকার করতে শুরু করেছে। দেখুন, আসামের তেজপুরকে নিয়ে এত পরিকল্পনা এর আগে ভারত কিন্তু করেনি। ঠিক 15 দিন আগে ভারত কিন্তু মিজোরামের একটি মিলিটারি বেস তৈরি করতে চেয়েছে এবং তার কিন্তু অফিসিয়াল প্রসিডিওরও শুরু হয়ে গেছে। ফলে একটা সেনাঘাঁটি হচ্ছে মিজোরামে, অন্যটি হচ্ছে আসামের তেজপুরে। এবং আপনারা বুঝতে পারছেন যা হচ্ছে সব উত্তর পূর্ব দিকে, শুধুমাত্র পূর্ব দিকে গজিয়ে ওঠা হঠাৎ করে এক শত্রুকে কেন্দ্র করে। এবং ভারত এই ধরনের মানে অ্যাগ্রাসন দেখাবে তা কিন্তু আনএক্সপেক্টেড, অন্তত আন্তর্জাতিক স্তরের কাছে ছিল। কারণ বাংলাদেশকে নিয়ে এত সিরিয়াসলি ভারত এবার ভাবতে শুরু করেছে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য যথেষ্ট উদ্বেগজনক, তা কিন্তু এক্সপার্টরা বলছেন। পাশাপাশি এই পুরো বিষয়টিকে নিয়ে এয়ার মার্শাল ডি.কে পট্টনায়ক, যিনি ইস্টার্ন এয়ার কমান্ডের চিফ, তিনি বলতে চেয়েছেন যে এই তেজপুর হলো এমন একটি গুরুত্বপূর্ণ এয়ারফোর্সের ঘাঁটি যা ভারতবর্ষের পূর্ব যে সীমান্ত আছে সেটাকে সিল্ড করে দিতে পারে, লক করে দিতে পারে। অর্থাৎ শত্রুরা চাইলেও ভারতের উত্তর পূর্ব তারা ঢুকতে পারবে না। পাকিস্তান কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছে যে তারা বাংলাদেশের দিক থেকে, ভারতের পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে। এক্ষেত্রে ভারত যদি এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল একটা চেঞ্জ তাদের নিজস্ব এয়ারফোর্সকে কেন্দ্র করে নেয়, তা যে পাকিস্তান এবং বাংলাদেশের কাছেও অশনি সংকেত, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। এই ইস্টার্ন কমান্ডার চিফ তিনি বলছেন এই অঞ্চলে যত এয়ারফিল্ডস আছে বা চিকেন স্নেকে যত এয়ারফিল্ডস আছে সেইগুলো এলওসি থেকে 150 থেকে 200 কিলোমিটার দূরে এতদিন অবস্থিত ছিল। এবং এই পার্টিকুলার তেজপুর সেনাঘাঁটিটি বা বিমান ঘাঁটিটি তা কিন্তু এলওসির অত্যন্ত ক্লোজড একটা জায়গায় গিয়ে যাবে এবং এই পার্টিকুলার সেনাঘাঁটিটিকে কেন্দ্র করেই বাকি যে এয়ারফিল্ডস গুলো আছে সেগুলোর কানেকশন বিল্ড আপ করা সম্ভব হবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে এয়ারফোর্সের যে ফিল্ডস আছে সেগুলোর কানেক্টিভিটি চেন কিন্তু মেনটেন করবে তেজপুর। অর্থাৎ বুঝতেই পারছেন যখন যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এয়ারক্রাফট উড়ে যাবে, ব্রহ্মস্ত্র মিসাইল উড়ে যাবে, এয়ারক্রাফট কেরিয়ার এই অঞ্চলে মজুত করা থাকবে, একাধিক ট্যাঙ্ক এই অঞ্চলে মজুত করা থাকবে। অর্থাৎ পাওয়ার অফ অল এয়ারফিল্ডস এর নিউক্লিয়াস হতে চলেছে এই আসামে তেজপুর, যা
নিঃসন্দেহে বড়সড় ঘোষণা ভারতের পক্ষ থেকে। এবং এটি এমন একটা জায়গায় অবস্থিত, ইম্পর্টেন্ট বিষয়, যে শত্রুরা চাইলেও এখানে ঢুকতে পারবে না, বা ঢুকলেও এখান থেকে বেরোতে পারবে না, কারণ এর জিওগ্রাফিক্যাল লোকেশনটাই এতটা ইম্পর্টেন্ট, এতটা ভারতের সাপেক্ষে সুন্দর বা ইউজফুল, যে স্ট্র্যাটেজিক ডেপথ অটোমেটিকলি কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ভারত সরকার কিন্তু খোলা হাতে এখানে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছে। এই তেজপুর দুদিন আগে সংবাদের শিরোনামে এসেছিল সীমান্ত সুরক্ষার মানে একটি খবরকে কেন্দ্র করে। এই তেজপুর থেকে আমরা পাকিস্তানের স্পাইকে কিন্তু ধরেছিলাম, যে খবর আন্তর্জাতিক স্তরকেও চমকে দিয়েছিল, যে যে স্পাই এবার ধরা পড়েছে তিনি রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসারই ছিলেন। অর্থাৎ বুঝতে পারছেন ভারত সরকার কেন এই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, কারণ তেজপুর অবধি পাকিস্তানের আইএসআই তাদের ম্যান টু ম্যান মার্কিং করতে শুরু করে দিয়েছে, এবং এই সকল গুপ্তচরকে ডিপ্লয় করতে শুরু করেছে। কিছুদিন আগে যে খবর এসেছিল সেখানে বলা হচ্ছিল রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসার সহ আরো 3জনকে এখানে আটক করা হয়, এবং একজন ছিলেন জুনিয়র এয়ারফোর্সের অফিসার, যিনি 2002 সালে রিটায়ার করেছিলেন, যার নাম কুলেন্দ্র শর্মা। পরবর্তীকালে তিনি তেজপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক সায়েন্সের প্রফেসর হয়ে গেছিলেন, এবং এই পার্টিকুলার ব্যক্তি কিন্তু দিনের পর দিন বিদেশি শক্তিকে এখানে এয়ারফোর্সের ডিপ্লয়কে কেন্দ্র করে একাধিক তথ্য সরবরাহ করেছেন। এই প্রমাণ কিন্তু ভারতের গোয়েন্দারা পেয়েছেন। কিভাবে করলেন? এই ব্যক্তির সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কে এক পাকিস্তানের মহিলার আলাপ হয়, এবং সেই পুরনো হানি ট্র্যাপ পাকিস্তানের মহিলাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের যাবতীয় নকশা অন্য দেশে চলে গেছে, এবং আপনারা বুঝতে পারছেন যা সরাসরি জাতীয় সুরক্ষার সঙ্গে বেইমানি করা, এবং এই ব্যক্তিকে কিন্তু আটক করা হয়। পরবর্তীকালে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে একদম তেজপুরের এই পার্টিকুলার রিজন থেকে, যার নাম জ্যোতিকা কলিতা। তিনি আবার পাকিস্তানের এক অফিসারকে বিয়ে করেন, এবং পাকিস্তানের সেই নাগরিক এখন বিদেশে থাকলেও সেই পাকিস্তানের নাগরিক বিদেশ থেকে বসে তার স্ত্রীকে কাজে লাগিয়ে ভারতের এই অঞ্চলের এয়ারফোর্সের ডিপ্লয়মেন্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিনের পর দিন নিয়ে গেছেন। তদন্তকারী অফিসাররা পুরো ঘটনায় কিন্তু তাজ্জব হয়ে যায়। তারা কিন্তু ভাবতেই পারেননি যে 7 সিস্টার্স অঞ্চলে গুপ্তচরে থাবা এইভাবে বসতে পারে, এবং একজন নয় 4জনকে কিন্তু আটক করা হয় গোয়েন্দাদের পক্ষ থেকে, যার মধ্যে 2জন সরাসরি ভারতের এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার, অর্থাৎ তারা যা জানেন সাধারণ মানুষের জানা তার সম্ভব নয়। শুধু তাই নয়, ভারত কিন্তু পাকিস্তান সীমান্ততেও একটি নতুন মিলিটারি বেসের ঘোষণা করে দিয়েছে, এবং যে বেসটি ঘোষণা করা হয়েছে তা হলো রাজস্থানে। ইম্পর্টেন্ট বিষয় হলো এই এই মানে এতদিন অবধি রাজস্থানে 6টি বেস ছিল, এটি কিন্তু রাজস্থানে প্রায় 7 নম্বর বেস হতে চলেছে। এই বেসটি তৈরি হচ্ছে শ্রী গঙ্গানগরপুরে, এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ফরওয়ার্ড মিলিটারি বেস, অর্থাৎ এই প্রথমবার ভারত অ্যাপ্রোচটি হলো অফেন্সিভ অ্যাপ্রোচ, যে ফরওয়ার্ডে যাবে, যুদ্ধ করার জন্য ইউজফুল হবে এইরকম একটি বেস, তা কিন্তু এই এলওসি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ভারতের সেনাবাহিনী কিন্তু ঘোষণা করলো, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, এর আগে বিভিন্ন বেস রাজস্থানে ছিল, যোধপুরে ছিল, নাইকে ছিল, উত্তরিয়ালে ছিল, সুরাতগড়ে ছিল, কিন্তু এই ধরনের অফেন্সিভ বেস কিন্তু রাজস্থানে ছিল না। কিন্তু এই প্রথমবারের জন্য এই ধরনের অফেন্সিভ বেস, যা ফরওয়ার্ড অফেন্সিভ বেস হিসাবে ভারত সরকার কিন্তু প্রমোট করেছে। ইম্পর্টেন্ট বিষয় আরো আছে। 26শে ডিসেম্বর 2025 এই অঞ্চলে যখন জমি অ্যাকুইজিশন পর্ব চলে, তখন সাধারণ মানুষরা সেই বিহারের কিষানগঞ্জের ঢঙে আন্দোলন করতে শুরু করে যে তারা সেনাঘাঁটি তৈরির জন্য কিছুতেই জমি দেবে না। পুরো বিষয়টা কিন্তু গিয়ে পৌঁছায় আদালতে, এবং এখানে আদালতের বিচারপতি জাস্টিস ডক্টর নুপুর ভাট্টি তিনি একটি অসাধারণ জাজমেন্ট দেন। তিনি বলেন, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে কোনো অবস্থাতেই অগ্রাহ্য করা যাবে না, এবং ন্যাশনাল সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট এই অঞ্চলে অনেক বেশি প্রয়োজন। ফলে জমি সংক্রান্ত কোনো লিগাল ইস্যুই ন্যাশনাল সিকিউরিটির থেকে বড় হতে পারে না। ফলে সেনাবাহিনী এখানে চাইলেই সেনাঘাঁটি তৈরি করতে পারবেন, এবং জাতীয় সুরক্ষাকে বজায় রাখার অধিকার সরকারের আছে, সেনাঘাঁটির আছে। আমাদের সাধারণ নাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে সকলকে সেনাবাহিনীকে সহায়তা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন, কিছু অর্ডার এখানে বিচারপতি ভাট্টি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, কিষানগঞ্জের পর রাজস্থানেও সেনাঘাঁটি তৈরি করতে গিয়ে বারবার যদি ভারতীয়রাই আদালত অবধি দৌড়ে যান, তাহলে সেনাবাহিনী কি করবে?
সেনাবাহিনী তো যে কোনো জায়গায় সেনাঘাঁটি তৈরি করতে পারে না। মানে যারা চাষের জমিতে সেনাঘাঁটি তৈরি হতে দেব না বলে আন্দোলন করছেন বা আন্দোলন করতে এদের পিছন থেকে কেউ উস্কাচ্ছে, তাদের এটা বুঝতে হবে যে সেনাঘাঁটি সেখানেই তৈরি হয় যেখানে স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স সব থেকে বেশি, যেখানে প্রয়োজন, যেখানে আমাদের শত্রুদের আক্রমণ করার জায়গাটা খুলে যায়। কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আমরা সেনাঘাঁটি তৈরি করতে পারবো না, ফলে আদালত অব্দি দৌড়াতে হলো। এক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছেন সেনাঘাঁটি হচ্ছেই একদিকে পাকিস্তান থেকে 25 কিলোমিটার দূরে, অন্যটি বাংলাদেশ থেকে 50 কিলোমিটার দূরে। যুদ্ধ শুরুর আগেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল সেনাঘাঁটি। লড়লে সামনে থেকে লড়, মাইকের সামনে দাঁড়িয়ে সেভেন সিস্টার্স নিয়ে এরকম ফাটকা আওয়াজ দিস না, তাতে পল্টু মস্তানদের মতোই শোনাতে লাগে। সেনাবাহিনী আসলে কি জিনিস ভারত আন্তর্জাতিক স্তরে বারবার বুঝিয়েছে। 1965, 1971, কার্গিল, দরকার হলে 2026-এও বোঝাবে, কিন্তু ফুটো মস্তানদের মতো আওয়াজ ভারত সহ্য করবে না। তা ভারত কিন্তু ফের বুঝিয়ে দিল কালকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।